আপনারা সবাই দেখেছেন আরজি করের নির্যাতিতার যে ঘটনা ঘটে গিয়েছে, সেই আন্দোলনে আস্তে আস্তে যোগ দিচ্ছেন বুদ্ধিজীবীরা। দীর্ঘ শীত ঘুমের পর কিন্তু আস্তে আস্তে তারা আবার আন্দোলনে ফিরছেন। এটাতে আপনাদের বলবো অতি আনন্দিত হবেন না, তার কারণ আমাদের লক্ষ্য রাখতে হবে যে এদের উদ্দেশ্যটা কি। এদেরকে আমাদের ভালোভাবে নিরীক্ষণ করতে হবে। এরা নিজেদের স্বার্থ ছাড়া কিছু জানে না। তাই সত্যি সত্যি তাদের বিবেক জাগ্রত হলো, নাকি বিবেক জাগ্রত হওয়ার নাম করে আরো বেশ কিছু প্রাইজ মানির বদলে তারা একে একে আন্দোলনের নামে যুক্ত হচ্ছেন। আসলে তাদের উদ্দেশ্য আন্দোলনের গতি বুঝে, আন্দোলনের গতি প্রকৃতি কিংবা পরবর্তী পরিকল্পনা বুঝে সেগুলো সরকারের কাছে পৌঁছে দেওয়া, কিংবা আন্দোলনকে কোনোভাবে সীমিত করে এমন একটা ডিরেকশন দেওয়া যাতে করে আন্দোলনটা সীমিত হয়ে যায়। তাই এই সমস্ত পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। তাদের থেকে আমাদের কিন্তু সাবধান থাকতে হবে। যারা আন্দোলনকারী তাদের মনে রাখতে হবে 100% বিশ্বাস করা যাবে না। আপনাদের প্রথমেই যে ভিডিওটা দেখিয়ে শুরু করলাম, একেবারেই চটি চাটা বলে আক্রমণ করতে শুরু করে দিয়েছে সেখানকার উপস্থিত মানুষ থেকে রাজনৈতিক নেতৃত্বরা পর্যন্ত। এই অপর্ণা সেন এবং আরো বেশ কিছু বুদ্ধিজীবীরা এতদিন পর শীত ঘুম ভেঙে যখন তারা সে আরজি করে গিয়েছিলেন, তখন কিন্তু তাদের চটি চাটা শব্দটি শুনতে হয়েছিল। নিশ্চিতভাবে ভালো লেগেছিল। তাদের এই সিলেক্টিভলি বেরিয়ে আসা, হাঁসখালিতে বেরোননি, সন্দেশখালিতে বেরোননি, পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতিতে বেরোননি, এরকম হাজারো হাজারো ঘটনাতে কিন্তু এনারা বেরোননি। তাই এত বড় ঘটনা যখন সরকারকে বিভিন্ন একটা অপ্রস্তুতে ফেলে দিয়েছে, তাই এদের হঠাৎ করে আগমন সেটা একেবারেই একটা সন্দেহের চোখে আমি দেখতে চাইছি। আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। এরা সত্যি সত্যি মানবিক দিক থেকে কি আন্দোলনে এসেছেন, সহযোগিতার জন্য এসেছেন, নাকি এদের উদ্দেশ্য আন্দোলনের মধ্যে ঢুকে আন্দোলনকে ভেঙে দেওয়া, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আপনারা সহমত কিনা লিখে জানাবেন। যাই হোক, তবে আরো একটা গুরুত্বপূর্ণ আপনাদের সামনে অংশ বলবো। আপনারা জানেন আমি একটা কমেন্ট করেছিলাম একটা পর্বে যে জাস্টিস চাই, জাস্টিস চাই, উই ওয়ান্ট জাস্টিস। এইটা বললেই কিন্তু জাস্টিস আসবে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নিশ্চিতভাবে লোকেশনে যায়নি, তাকে সেই পারমিশন দেয়নি আমাদের এই রাজ্য প্রশাসন। কিন্তু সেই আরজি করে না গিয়েও যে রাজনৈতিক রোলটা তিনি প্লে করলেন, সেটা কি আপনারা খেয়াল করেছেন কতটা গুরুত্বপূর্ণ? কারণ শুভেন্দু অধিকারী, কৌস্তব বাগচি, অর্চনা মজুমদার সহ এইরকম 6জন রাজনৈতিক ব্যক্তিত্ব তারা মামলা করেছিলেন, এবং সেই মামলা করেছিলেন বলেই কিন্তু সিবিআই তদন্ত তড়িঘড়ি দেওয়া হয়েছে। আসলে সিবিআই তদন্তে আপনারা বলতেই পারেন যে সিবিআই তদন্তে কতটা আশান্বিত আপনারা হতে পারেন, সেটা আলাদা প্রশ্ন। তার কারণ কোর্ট মনিটরিং সিবিআই তদন্ত হবে। কিন্তু তার থেকেও সব থেকে বেশি বড় প্রশ্ন যেটা হচ্ছে যে আর যেন ট্যাম্পারিং না হয়। এই রাজ্য প্রশাসনের হাত থেকে তদন্তটা যত তাড়াতাড়ি সম্ভব এটা সরানো উচিত ছিল। আপনাদের সামনে বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় যে রবিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন, অতদিন পর্যন্ত যদি অপেক্ষা করা হয় তাহলে কোনো দিন এই রহস্যের জট উন্মোচিত হবে না। তবু একটা আশার আলো দেখা গেল। তার কারণ সম্ভবত রাজ্য প্রশাসনও বুঝতে পারেনি যে একটা কলকাতা হাইকোর্টের প্রথম দিনের রায়ে সিবিআই কে দিয়ে দেওয়া হবে, এটা বোধহয় রাজ্য প্রশাসনও বোধহয় বুঝতে পারেনি। তাই সিবিআই তাদেরকে প্রমাণ দিতে হবে। তার কারণ এটা শুধু পশ্চিমবঙ্গের ইস্যু নয়, গোটা ভারতবর্ষ অ্যাওয়ার হয়ে রয়েছে। আর যদি না হয় তাহলে আমি বলবো যে এই সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু একেবারেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করতে হবে। যদি এই তদন্তের কিনারা করতে না পারে সিবিআই, তাহলে নিশ্চিতভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও একেবারে আন্দোলনে যাওয়া উচিত। তার কারণ আমরা কোনো রকমের রাজনৈতিক তথ্য বুঝি না। আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এই পরিবারটিকে জাস্টিস দিতে হবে। তবে নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারীর পদক্ষেপকে আমরা হ্যাটসঅ্যাপ করি। সঠিক সময়ে সঠিক কাজটা তিনি না করলে তাহলে শুধুমাত্র এই উই ওয়ান্ট জাস্টিস বললেই কিন্তু জাস্টিস আসতো না। কলকাতা হাইকোর্টের নির্দেশে একটা সিলভার লাইনিং আমরা দেখলাম। তবে শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে বলেছেন আন্দোলনের গতিমুখ প্রথম স্টেপ হয়েছে যে আন্দোলনকে সিবিআই কে দিয়ে দেওয়া। এবার দ্বিতীয় স্টেপ হওয়া উচিত এই স্বাস্থ্যমন্ত্রীকে কিভাবে পদত্যাগ করানো যায় সেই দিকে কিন্তু আন্দোলনকে নিয়ে যেতে হবে। তার কারণ তিনি হচ্ছেন সমস্ত কিছুর কারিগর।
মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের জন্য ঝাঁপাতে হবে বলে তিনি বলেছেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিছু জানতেন না, এটা একেবারেই বিশ্বাস করি না। তাই শুভেন্দু অধিকারীর এই বক্তব্যটা শুনে দেখুন, আপনারাও হয়তো সহমত হবেন। শুনুন। আজকে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস যেটা করেছেন, পশ্চিমবাংলার ল অ্যাবাইড পিপল হিসেবে আমরা সকলে হাইয়েস্ট রিগার্ড, বারে বারেই কলকাতা হাইকোর্ট তার ভূমিকা নিয়েছেন। আজকে নয়, অনেক দিন ধরেই। আজকে যে তারা যে সিদ্ধান্তগুলো, যে জাজমেন্ট দিয়েছেন, আমরা সকলে জুডিশিয়ারির উপর কৃতজ্ঞ। এরপরের কাজ হচ্ছে সিবিআই, আর ছাত্রদের যে জুডিশিয়াল ইনভেস্টিগেশনের ডিমান্ড ছিল ওটাও কার্যত ফুলফিল হয়েছে, যেহেতু কোর্ট মনিটরিং সিবিআই ইন্ডিপেন্ডেন্টলি ইনভেস্টিগেশন করতে পারবে না। তারা যদি কোথাও ফাঁক ফোকর ত্রুটি বা শিথিলতা দেখায় বা দীর্ঘসূত্রিতা দেখায়, সেক্ষেত্রে কোর্টের হস্তক্ষেপ করার সুযোগ আছে। এটাই পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ চেয়েছে, অ্যাপার্ট ফ্রম দেয়ার পলিটিক্স। এটা হয়েছে। অ্যাজ এ লিডার অফ অপোজিশন এবং পশ্চিমবাংলার নাগরিক হিসেবে আমাদের একটা দাবি বাকি থাকে, সেটা হলো স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ। ইমিডিয়েট রেজিগনেশন দিতে হবে স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী ইমিডিয়েট রেজিগনেশন দিতে হবে, এবং তার জন্য গণতান্ত্রিকভাবে আন্দোলন চলবে। এবং সমগ্র পশ্চিমবাংলার সংবেদনশীল নাগরিক, ছাত্র সমাজ, বেকার, বিশেষ করে মা বোন দিদি, মহিলা, মাতৃশক্তি, তাদেরকে বলবো যে তারা একটা দাবিতেই আন্দোলন করুন। সেটা হচ্ছে এই রাজ্যের এই সমস্ত জঘন্য, নারকীয়, বর্বর ঘটনার যিনি কুইন পিন, যিনি আসল আর্কিটেক্টার, তার রেজিগনেশন হবে সিঙ্গেল পয়েন্ট ডিমান্ড। মূল ডিমান্ড মিটে গেছে, আর এবারে মেন ডিমান্ডের জন্য আন্দোলনে নামতে হবে। আমরা বিজেপি এমএলএরা কাল থেকেই এই ডিমান্ড নিয়ে আমরা আন্দোলন করব, স্বাধীনতা দিবসের দিনটা বাদ। শুনলেন বন্ধুরা, একেবারে সঠিক দিশা। আমার মনে হয় যদি জাস্টিস পেতে হয়, এবং কেন এই ধরনের কাণ্ড ঘটলো, একজন ডাক্তার কর্মরত অবস্থায় কেন তার মৃত্যু হলো, এর দায়ে যেমন সেখানকার প্রিন্সিপালকে আন্দোলনের চাপে জোর করে সরানো হয়েছে, ঠিক তেমনি ভাবে স্বাস্থ্যমন্ত্রীকেও একেবারে চাপ দিয়ে আন্দোলনের মাধ্যমে, ছাত্রদের আন্দোলনের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীকেও কিন্তু একেবারেই পদত্যাগ করতে বাধ্য করতে হবে। শুভেন্দু অধিকারী যেটা বললেন যে তারাও ধর্নায় নামছেন, এবং আপনারা জানেন যে 14ই আগস্ট মধ্যরাত, 15ই আগস্টের একেবারেই প্রথম দিকে, মানে ওই 14-15ই আগস্টের রাত্রির বেলায় সমস্ত মহিলারা পথে নামছেন, এবং সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে। এবং এই যে ভয়ানক ঘটনা ঘটেছে, এর প্রতিবাদ সর্বস্তর থেকে যদি না হয়, তাহলে স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারকে যদি টলিয়ে দেওয়া না যায়, তাহলে আগামী দিনে নিশ্চিতভাবে এই ধরনের ঘটনাগুলো আরো যে ঘটবে তার প্রমাণ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। তার কারণ যে প্রিন্সিপালের তত্ত্বাবধানে এই ধরনের ঘটনা ঘটলো, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে পানিশমেন্টও দিলেনই না, বরঞ্চ সঙ্গে সঙ্গে এক কলেজ থেকে সরিয়ে তাকে আরো একটা কলেজে দিয়ে দিলেন। তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যতদিন স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে, যতদিন মুখ্যমন্ত্রীর চেয়ারে, ততদিন এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। আর ঘটনা ঘটলে পুলিশকে দিয়ে তদন্তের নামে ঘটনাকে সাপ্রেস করে দেওয়া হবে। ধর্ষণকারীদের জন্য আদর্শ স্থান হয়ে গিয়েছে যেন পশ্চিমবঙ্গ, তাদের যেন একেবারে মুক্তাঞ্চল হয়ে গিয়েছে, তারা বেপরোয়া ঘুরে বেড়াচ্ছে। তার কারণ তারা কোথাও গিয়ে জানে প্রশাসন সব সময় কোনো না কোনো ভাবে তাদের পাশেই চলে যাচ্ছে। এ এক অদ্ভুত রাজনৈতিক সন্ধিক্ষণ গোটা পশ্চিমবঙ্গের মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ বোধহয় প্রত্যক্ষ করেনি। এমন একটা রাজনৈতিক প্রশাসন আমাদের মাথার উপর বসে রয়েছে, যারা ভিকটিমদের পাশে নয়, যারা অত্যাচার করছে তাদের পাশেই বারবার আমরা দেখেছি। সেটা পঞ্চায়েত নির্বাচন হতে পারে, সেটা পোস্ট পোল ভায়োলেন্স হতে পারে, সেটা চোপড়ার ঘটনা হতে পারে, সেটা সন্দেশখালী, হাঁসখালী, যে কোনো ঘটনা আপনি খেয়াল করে দেখবেন সবসময় শেখ শাহজাহানদের পাশে দাঁড়ানোর পুরনো অভ্যাস রয়েছে, যে অভ্যাস থেকে কোনোদিনই এই রাজ্য সরকার বেরিয়ে আসবে না, সেটা পরিষ্কার তারা সাধারণ মানুষকে বুঝিয়ে দিয়েছে। তাই আমাদেরও বোঝাতে হবে, যে সরকার শেখ শাহজাহানদের পক্ষে, যে সরকার এই ছোট্ট বোনের মার্ডারারের পক্ষে, সেই সরকার আমরা চাই না। সেই সরকারকে কিন্তু আমাদের বর্জন করতে হবে, তার জন্য আওয়াজ তুলতে হবে।
যা যা ভাবে প্রতিবাদ করা দরকার সেই প্রতিবাদ যদি আমরা করতে না পারি, তাহলে আগামী দিনেও যেভাবে একটা একটা পরিবার শেষ হয়ে যাচ্ছে, জানি না কার ঘরে আগামী দিনে আগুন লাগবে। সচেতন হন। আজ থেকেই কিন্তু আমাদের প্রতিবাদের ভাষা আরো বেশি জোরদার করতে হবে। এই প্রশাসনের বিরুদ্ধে নিশ্চিতভাবে আমাদের আওয়াজ তুলতে হবে। স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগে একেবারেই পশ্চিমবঙ্গ রাজনৈতিকভাবে উত্তাল হতে হবে, তা না হলে আমাদের আগামী প্রজন্মের জন্য বিপদ অপেক্ষা করে বসে রয়েছে। সর্বশেষ যে বক্তব্যটা দেখিয়ে শেষ করব সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী আরো একটা বক্তব্য বলেছেন। সেটা হচ্ছে অনেকদিন আগে থেকেই বলেছেন যে ডক্টর দাস তিনিই নাকি অলিখিতভাবে গোটা পশ্চিমবঙ্গের এই চিকিৎসা ব্যবস্থাটা সামলান। কে ডক্টর দাস? তিনি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল ফিজিশিয়ান এবং কালীঘাটে নাকি কান পাতলেই বিভিন্ন ধরনের বক্তব্য শোনা যায় তার সম্পর্কে, অত্যন্ত নাকি ঘনিষ্ঠ, অত্যন্ত নাকি পার্সোনাল। আমি জানি না শুভেন্দু অধিকারী এটা দিয়ে কি বোঝাতে চাইলেন, আমার কাছে কোনো তথ্যও নেই। তবে সত্যি শুভেন্দু অধিকারীর এই বক্তব্য শুনে দেখুন, নিশ্চিতভাবে অবাক হওয়ার হয়তো এখনো অনেক কিছু বাকি রয়েছে যেগুলো আমরা হয়তো নাও জেনে থাকতে পারি। শুনুন শুভেন্দু অধিকারীর এই বক্তব্য। সন্দীপ ঘোষের বাড়বাড়ন্ত এসেছে, ওর মাথায় ডাক্তার এসপি দাসের হাত আছে। এই এসপি দাস হচ্ছে মমতা ব্যানার্জির পার্সোনাল ফিজিশিয়ান এবং মমতা ব্যানার্জির ক্লোজ ফ্রেন্ড। কান পাতলে কালীঘাটে গেলে ওর বাড়ির লোকরা বলে দিবে বুঝছি। ইনি অলিখিতভাবে স্বাস্থ্য দপ্তর চালান। এর মেয়েকে চাকরি দেওয়ার জন্য পিজিতে ডাক্তার না হওয়া সত্ত্বেও নতুন পোস্ট ক্রিয়েট করে পিজিতে এসি রুম দিয়ে গাড়ি দিয়ে নীলবাতি গাড়ি দিয়ে মমতা ব্যানার্জি বসিয়ে রেখেছে। এসপি দাসের ক্লোজ হচ্ছে ডাক্তার সন্দীপ ঘোষ, তাই সন্দীপ ঘোষ যা করবে মমতা ব্যানার্জির চোখ বন্ধ থাকবে। শুনলেন, কোন রকমের বিরূপ মন্তব্য করবেন না, তার কারণ শুভেন্দু অধিকারী যা বলেছেন সেটুকুর মধ্যেই কিন্তু সংযত থাকবেন। নতুন করে এর মধ্যে কোনো রকমের কিছু আনার চেষ্টা করবেন না, তার কারণ আমরা বিশ্বাস করি যে মহিলা মুখ্যমন্ত্রী, তারও সম্মান রয়েছে। সম্মান নিয়ে কেউ টানাটানি করবেন না, কেউ অসম্মানজনক কথা বলবেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে, নিশ্চিতভাবে আমরা দাবি তুলতে পারি তার যে রাজনৈতিক ক্ষমতায় রয়েছেন, যে দায়িত্বে তিনি রয়েছেন, সেই দায়িত্ব তিনি পালন করতে পারছেন না। আমাদের আগামী প্রজন্মকে সুস্থ, স্বাভাবিক এবং জীবন্ত রাখার জন্য এই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ অত্যন্ত প্রয়োজনীয়। তাই মুখর হন পদত্যাগের জন্য। কি বলবেন লিখে জানাবেন আজকের পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম।